আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফিয়ারলেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের স্পেকট্রোস্কোপির একটা গুরুত্বপূর্ণ টপিক, এনএমআর, অর্থাৎ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, যার পূর্ণরূপ। এখানে স্পেকট্রোস্কোপির মধ্যে অনার্স চতুর্থ বর্ষের যে স্পেকট্রোস্কোপি, এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এটা। এই চ্যাপ্টার থেকে প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত যে 7 কলেজ যেগুলো আছে, সেগুলো প্রতি বছর প্রায় এখান থেকে ব্রড কোয়েশনগুলোর মধ্যে প্রায় 2 থেকে 3টি বা 4টিও প্রশ্ন দেখা যায়, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের মধ্যে। আহ, যেমন এবার আবার 2022 সালের যে অনার্স চতুর্থ বর্ষের এবারে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইএসআর আর এনএমআর বর্ণালী যে একই চ্যাপ্টারে বিদ্যমান, এখান থেকে প্রায় অনেকখানি প্রশ্ন ছিল, প্রায় 3 থেকে 4টা। অর্থাৎ এই প্রশ্নগুলো আনসার করলে প্রায় 50% আনসার হয়ে যায়। অর্থাৎ আমি যদি পুরো প্রশ্নটাকে 100% কাউন্ট করি, তাহলে এখানে প্রায় 50% বা 40% কোয়েশ্চেন শুধুমাত্র এনএমআর থেকেই থাকে। অর্থাৎ এনএমআর মধ্যে আবার ইএসআরটা একসাথে অ্যাড করে দেওয়া আছে, ওই ইএসআর থেকেও প্রশ্ন একসাথেই সংযোজন করা হয় আর কি এনএমআর সাথে। যাই হোক, আজকে আমরা এনএমআর বেসিকগুলো আমরা পড়ব। বেসিক থেকে আমরা শুরু করব, কারণ আমরা যদি এখন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধারণা বা প্রশ্নের যে প্যাটার্ন, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা না বুঝে গিয়ে যদি পরীক্ষায় যাই, হয়তো বা আমরা একটা বড় প্রশ্ন থেকে, প্রায় একটা বড় প্রশ্ন 2-3টা প্রশ্ন থাকে, হয় একটা পারলে একটা পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বেসিকটা বুঝে যদি আমরা যাই, তাহলে অন্তত ইনশাল্লাহ আমরা 70 বা 80-90% আনসার করে আসতে পারবো। চুম্বক ক্ষেত্রের কোনো প্রভাব আছে? হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের কোনো কাজ রয়েছে। এখানে রেজোনেন্স বলতে আমরা যে ইন্টারে কেমিস্ট্রি বা অনার্সের কেমিস্ট্রিতে আমরা যে অর্গানিক কেমিস্ট্রির রেজোনেন্স পড়ছিলাম, সেটা কিন্তু এখানে ওই রেজোনেন্স এখানে মিন করেনি। এখানে কিন্তু আমাদের কোনো না কোনোভাবে ফিজিক্সের যে একটা রেজোনেন্স আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি বা অনার্সে আমাদের পড়েছিলাম, যে ফিজিক্সের যে রেজোনেন্স, অর্থাৎ এখানে যখন কোনো দুইটা পার্টিকেল বা দুইটা বস্তুর, হ্যাঁ, দুইটা বস্তুর সেম জিনিসের, এইখানে একটা বস্তু, মনে করলাম যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা বস্তুর যখন ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে, হ্যাঁ, যখন মিলে যাবে, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি রেজোনেন্স। এখানে অর্গানিক কেমিস্ট্রির রেজোনেন্স কিন্তু আমাদেরকে মেনশন করা হয়নি, ঠিক আছে। এখন আমরা কোনো না কোনোভাবে বুঝতে পারতেছি এখানে আমার নিউক্লিয়াসের সাথে চৌম্বকক্ষেত্রের একটা চৌম্বকক্ষেত্রের আবার রেজোনেন্স কথাটা আছে, মিল আছে, 2-3টা জিনিস। হ্যাঁ, এই রেজোনেন্স বলতে আমার বোঝাচ্ছে ফিজিক্সের যে আমার দুইটা ফ্রিকোয়েন্সি, যদি কোনো একটা দুইটা পার্টিকেলের ফ্রিকোয়েন্সি মিলে যাবে, ওই ফিজিক্সের যে আমার ভাষায় যে রেজোনেন্স, সেটা কিন্তু এখানে মিন করছে। আচ্ছা, এখন আমরা একদম রুট লেভেল থেকে পড়া শুরু করব। আমরা যেহেতু নিউক্লিয়াসের কথা আসছে, ঠিক আছে, অবশ্যই আমাদের নিউক্লিয়াসের যেহেতু কথা আসছে, আমরা আমাদের যে নিউক্লিয়াস, আমাদের পরমাণু বা অ্যাটমের, একটা অ্যাটমের মধ্যে যে আমার নিউক্লিয়াস আছে, সেটা আমরা ড্র করি। আচ্ছা আচ্ছা, আমার এই যে সেন্টারে আমার নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াস কিন্তু এই পরমাণুর মধ্যে সেন্টারে যে নিউক্লিয়াসটা আছে, সেটা নিউট্রন আর প্রোটন, কিন্তু এটার অভ্যন্তরে কি আছে, নিউট্রন আর প্রোটন। এই যে প্রোটন আর নিউট্রনের কারণেই কিন্তু আমার এই যে প্রোটন, এই নিউক্লিয়াসের মধ্যে, আমার নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন আর কি আছে, নিউট্রন। এই নিউট্রন চার্জ তো 0, তাহলে প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ, কোনো না কোনো ক্ষেত্রে এই প্রোটনের কারণে আমার নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ হয়ে থাকে, ঠিক আছে। আমি চিন্তা করে নিলাম যে আমার এখানে 2টা ইলেকট্রন, আমি চিন্তা করে নিলাম যে আমার, হ্যাঁ, এখানে আমার কি আছে, 2টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এই 2টা ইলেকট্রন আমি কি করলাম, আঁকলাম এখানে আলাদাভাবে একটা ইলেকট্রন আঁকলাম, সেটা কেন আমরা পরে দেখব, ঠিক আছে। তো ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের চার্জটা হচ্ছে আমার নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এই ইলেকট্রনটাকেও আমি চার্জ পার্টিকেল বলবো, চার্জ বিশিষ্ট একটা পার্টিকেল বলবো। আবার আমার যে প্রোটন আছে, সেটাকেও আমি বলবো চার্জ পার্টিকেল, যেহেতু এখানে প্লাস আছে। হ্যাঁ, তাহলে প্রোটন আমার যে নিউক্লিয়াস, সেটাও কিন্তু প্রোটনে কিন্তু চার্জড পার্টিকেল বলবো, বা চার্জ বিশিষ্ট একটা পার্টিকেল বলা যায়, ঠিক আছে। প্রোটনও কিন্তু সেম চার্জ বিশিষ্ট একটা পার্টিকেল। হ্যাঁ,
এখন বেসিক ফিজিক্স থেকে আমরা কিন্তু এটাই জানতে পারি যে যখন কোনো ইলেকট্রন যখন আবিষ্কার করে, ইলেকট্রন কই আবিষ্কার করে, ইলেকট্রন আবিষ্কার করে থমসন, রাইট? তো যখন ইলেকট্রন আবিষ্কার হয়, এটা কোনো না কোনোভাবে আমরা জানতে পারি যে ইলেকট্রন যে শুধু নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তা কিন্তু না, বরং নিউক্লিয়াস নিজের যে অ্যাক্সিস আছে সেখানে কিন্তু ঘুরে। নিউক্লিয়াস যে ইলেকট্রনের নিউক্লিয়াস যে আমার ইলেকট্রন যে আমার নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, ইলেকট্রনগুলো যে আমার নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তা কিন্তু না। ইলেকট্রন কিন্তু নিজের অক্ষ কিন্তু স্পিন করে, নিজের অক্ষ সে নিজের অ্যাক্সিসেও কি করে, সে ঘুরতে পারে, সে ঘুরে, ঠিক আছে? তাহলে তার নিউক্লিয়াসের যে ঘূর্ণন সেটা কি হইতে পারে, সেটা কোন দিকে হইতে পারে, সেটা নিয়ে তো আমাদের কি জানা প্রয়োজন। এখানে সমস্যা হচ্ছে যে কোন দিকে ঘুরে সেটা কিন্তু এক্স্যাক্টলি আমরা কিভাবে জানবো, সেটার ওয়েটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে নিউক্লিয়াস আমি দুইটা ঘূর্ণন, এই যে দুইটা ইলেকট্রনের, সরি আমি নিউক্লিয়াস বারবার বলে ফেলতেছি, যে ইলেকট্রনের যে ঘূর্ণন, হ্যাঁ, ইলেকট্রন কিন্তু এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। তো এই যে ইলেকট্রনের যে ঘূর্ণন সে কিন্তু আবার নিজের অক্ষ ঘুরতেছে, হ্যাঁ। তো আমি ধরলাম যে ইলেকট্রনের এই ঘূর্ণনটা এইদিকে হলো আর এই ঘূর্ণনটা এদিকে হলো, হ্যাঁ। আচ্ছা, আমি এই ইলেকট্রনের যে ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, সেটা আমি বাইরে একটু করে লিখে দেখাচ্ছি। বাইরে করে আমি বের করে আনি ইলেকট্রনগুলোকে, যে ধরলাম আমার ইলেকট্রনগুলো একবার ক্লকওয়াইজ, আবার একবার অ্যান্টি ক্লকওয়াইজ কি ঘুরছে, ঠিক আছে? একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একবার ক্লকওয়াইজ ধরলাম যে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আর এদিকে ক্লকওয়াইজ ঘুরতে পারে, হ্যাঁ। কারণটা কি? কারণটা হচ্ছে আমি জানি যে নিউক্লিয়াস কি, শুধু যে নিউক্লিয়াস, সরি ইলেকট্রন কি, বারবার আমি ইলেকট্রন এর জায়গায় নিউক্লিয়াস বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। এই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, এটুকু আমরা জানি, ওকে। কিন্তু ইলেকট্রন যখন আবিষ্কার হয়, ইলেকট্রনের নিজের অক্ষ কিন্তু ঘুরে 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 সে নিউক্লিয়াসকে তো চারদিকে পরিভ্রমণ করে, ঠিক আছে, সে কিন্তু নিজের অক্ষে নিজের এক্সিসেও কি সে ঘুরতে পারে। আচ্ছা, এরপরে অন্যদিকে আমরা যে পড়ছিলাম, কোনো একটা আমরা ফিজিক্সে পড়ছি যে ঘূর্ণনরত কোনো একটা বস্তু, হ্যাঁ, ঘূর্ণনরত কোনো একটা বস্তু যদি কি করে, ঘূর্ণনরত কোনো একটা আহ, আহ, বস্তু থেকে আমরা কিছু না কিছু তার স্পিন কণিক ভরবেগ পাবো, হ্যাঁ। যেহেতু সে ঘুরতেছে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতেছে, তাহলে এখানে আমরা একটা কি পাবো, স্পিন কণিক ভরবেগ পাবো। তাহলে এই যে কিছু না কিছু তার স্পিন কণিক ভরবেগ থাকবে, মোমেন্টাম থাকবে, তার ভরবেগ একটা থাকবে, ভরবেগের সাথে তার স্পিন হচ্ছে, সে একটা বিন্দু, যেহেতু স্পিন কণিক ভরবেগ এটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে মানটা পাবো, ইলেকট্রনের যে কণিক ভরবেগের মানটা কিন্তু পাবো। এখন দিক নির্ণয়ের জন্য অবশ্যই আমার কি, ইলেকট্রনের যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা ফিক্স থাকে, যে ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কত, এটা ফিক্স অ্যাস ইকুয়াল টু হাফ। ইলেকট্রনের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার এস কিন্তু হাফ। এই এস দিয়েই কিন্তু আমি দিকটা বুঝতে পারবো, যে আবার এখানে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন, ঠিক আছে, এস ইকুয়াল টু হাফ। এখন কোন দিকে ঘুরবে, তার মুখটা কোন দিকে হবে, হ্যাঁ, ফেসটা কোন দিকে হবে, কোন দিকে ঘুরবে, সেটার জন্য আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আমরা ইন্টার পড়ছিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি সেটা বুঝতে পারবো। তাহলে আমাদের এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা সংখ্যা, আপনার বাংলায় সংখ্যা লিখবেন, নাম্বার লিখছি, কোনো প্রবলেম নেই। তো সে যেহেতু এটা ইলেকট্রনের যে স্পিন কোয়ান্টাম নাম্বার যে এস দিয়ে ডিনোট করতেছি, ম্যাগনেট তো এম, তাহলে এম ইলেকট্রনের যে স্পিন সেটা এম এস কোনো না কোনোভাবে এরকম আমরা দিতে পারি। তাহলে এম এস ইকুয়াল টু প্লাস হাফ, এম এস ইকুয়াল মাইনাস হাফ। এই দুইটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনের জন্য একদম ফিক্সড, ঠিক আছে, যে তার মুখটা কোন দিকে হবে, কীভাবে ঘুরবে, এটার যে এইটার দ্বারাই আমরা বুঝতে পারবো যে আমাদের দিকটা কোন দিকে হবে, হ্যাঁ। আমরা তো মান বের করতে পারছি যে স্পিন কণিক ভরবেগ দিয়ে আমি ইলেকট্রনের, ঠিক আছে, আমি মানটা বের করলাম, হ্যাঁ। এটা যেহেতু ভেক্টর রাশি,
কিন্তু আমার দিকটা নির্ণয় করার জন্য অবশ্যই এই যে স্পিন কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমি বুঝতে পারবো যে আমার দিকটা কোন দিকে হবে। আচ্ছা, এরপর 1924 সালে পাউলি কিন্তু একটা প্রিডিকশন করে। পাউলি আমরা ইন্টারও পড়ছিলাম যে ক্লাস 10ও পড়ছি, ইন্টারও পড়ছি যে পাউলির আহ, কি পাউলির আমাদের একটা কি ছিল, একটা সূত্র ছিল আমাদের, যে পলির বর্জন নীতি, তাই না? তো পলি এই পলি 1924 সালে আবার প্রিডিকশন করে যে নিউক্লিয়াস যে যেভাবে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন যেভাবে কি করে স্পিন করে, হ্যাঁ, সেমভাবে কি বললো যে নিউক্লিয়াসও কিন্তু তার অ্যাক্সিসে নিজের অক্ষে নিউক্লিয়াসও কি করে, তার নিজের অক্ষে নিউক্লিয়াসও স্পিন করে, কার মতো? ইলেকট্রনের মতো। তো এখন এটা যখন তখন 1924 সালে যখন এই পাউলি এগুলা এটা উপস্থাপন করে, যে এটা বলে যে হ্যাঁ নিউক্লিয়াস কিন্তু নিজের জায়গায় স্পিন করে, হ্যাঁ, তাহলে তখন পুরো সায়েন্টিস্ট কমিউনিটিটা পুরো এক হয়ে গেছে তখন, হ্যাঁ, সবাই কিন্তু এই মতে মত দিছে। তারপর বেশি দিন লাগে না, 4-5 বছরের মধ্যেই কি এই যেটা ডিসকভার হয়েছে যে নিউক্লিয়াসও স্পিন করতে পারে, হ্যাঁ। এর পরও কি করছে, নিউক্লিয়াসের স্পিন করার কারণে এটার যে প্রয়োগ অ্যাপ্লিকেশন এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, হ্যাঁ। তো মানুষ বের করে ফেলে যে নিউক্লিয়াস যদি স্পিন করে, ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশনটা বের করে ফেলে। তারপরে নিউক্লিয়াস স্পিন করলে যে তার কি কি ইউজেস আছে সেগুলো কি মানুষ আবিষ্কার করে ফেলে। তো কম সময়ের মধ্যে এটা ছড়াছড়ি হয়ে যায়, হ্যাঁ, যার কারণে এটা কি ওয়াইড ইউজেস একটা আমরা পাই আর কি। অর্থাৎ এখন আমাদের যেহেতু নিউক্লিয়াস নিজ অক্ষের মধ্যে স্পিন করে এবং আহ, আহ, নিজ অক্ষের মধ্যে নিউক্লিয়াস স্পিন করে, সেটা 1924 সালে যখন পলি বলল সেটা আবার ডিসকভার হয়ে গেছিল। এখন আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেল, কি কি পার্টিকেল থাকে? পজিটিভ চার্জ এবং প্রোটন প্লাস নিউট্রন। তো নিউক্লিয়াস যদি স্পিন করে, নিউক্লিয়াসের একটা স্পিনের দিক পাবো আমি, ঠিক আছে, নিউক্লিয়াস একটা স্পিনের দিক পাবো, আরেকটা দিয়ে করবে, এদিকে যদি নর্থ পোল হয় এদিকে হবে সাউথ পোল, এখানে সাউথ পোল হলে নর্থ পোল। সাউথ পোল নর্থ পোল কেন আসছে সেটা আমি সামনে ব্যাখ্যা করতেছি। সেমভাবে এখানে যে আমার ইলেকট্রন আমার স্পিন কণিক ভরবেগ ছিল, যেহেতু এটা স্পিন করতেছে, ইলেকট্রনটা রিভলভ করতেছে আর নিউক্লিয়াসের চারদিকে রিভলভ করতেছে, বাট নিজের অক্ষে স্পিন করতেছে ইলেকট্রন। সেম অ্যাজ যে পরমাণুতে যে নিউক্লিয়াসটা আছে আমাদের, ওই নিউক্লিয়াসও কিন্তু কি নিজের অক্ষে সে ঘুরতেছে। তো এখানে যদি ইলেকট্রন ঘোরার কারণে ইলেকট্রনের স্পিন কণিক ভরবেগ পাই আমরা, তাহলে আমি আমার নিউক্লিয়াসের ক্ষেত্রে আমি কি পাবো? এখানে স্পিন কণিক ভরবেগ পাবো। তাহলে এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা স্পিন, তাহলে এখানে আমি স্পিন কোয়ান্টাম নাম্বার পাবো, এখানে স্পিন কণিক ভরবেগ পাবো, তাই না? তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারের ফর্মুলা কি? স্পিন, এটা নিউক্লিয়াসের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা ইকুয়াল √/i ইন্টু i+1 ইন্টু h/2π। আচ্ছা, এখানে একটা জিনিস মিল আছে যে এস এখানে √/, এখানেও সেম, এখানে ইলেকট্রনের জন্য এস, এখানেও আবার ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের জন্য আই, কিন্তু ফর্মুলাটা দেখতে দেখতে একদম সেম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে স্পিন কণিক ভরবেগ, স্পিন কোয়ান্টাম নাম্বার যে সেম, এখানে জাস্ট ইলেকট্রনের জন্য আমরা এস দিছি আর এখানে জাস্ট নিউক্লিয়াসের জন্য আই বুঝাইছে, দুইটাই সেম জিনিস। এটা নিউক্লিয়াসের স্পিন আর এটা হচ্ছে যে ইলেকট্রনের স্পিন, ঠিক আছে। এখন আমার ইলেকট্রনের জন্য যেমন আমার একটা আমার পরমাণুতে ইলেকট্রনগুলো কি, এই যে এই ইলেকট্রনগুলো, হ্যাঁ, ইলেকট্রনগুলো যদি বলি এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্যগুলো সেম সেম, ঠিক আছে। এখানে তাই ইলেকট্রনের ক্ষেত্রে আমার এই এস এর ভ্যালুটা ছিল ফিক্সড হাফ, কিন্তু আমার নিউক্লিয়াসের ক্ষেত্রে আমি যখন কোনো ভিন্ন কোনো অ্যাটম নিব, ভিন্ন কোনো আমি পরমাণু নিব, আমার এক একটা অ্যাটম তো সেম না, সবগুলো তো আর হাইড্রোজেন না, সবগুলো তো আর নাইট্রোজেন না বা সোডিয়াম না, আমি একবার নিব নাইট্রোজেন, একবার নিব হাইড্রোজেন, একবার নিব সোডিয়াম। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিসের কিসের পরিবর্তন হবে? আমার প্রোটন, আমার নিউট্রন কি সেম থাকবে? সেম থাকবে না। প্রোটন বা নিউট্রন আমার কি থাকবে না, পরিবর্তন হবে। এই প্রোটন নিউট্রন আমার কি হবে? পরিবর্তন হবে। তো এই প্রত্যেকটা পরিবর্তন হওয়ার কারণে এখানে যে যেখানে আয়ের ভ্যালুটা এটা ফিক্স না। যেমন আমি
ইলেকট্রনের ক্ষেত্রে আমি এস ইকুয়াল টু হাফ বসালাম, ঠিক আছে, দুইটা ম্যাগনেটিক নাম্বার পেলাম, এম ইস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, হ্যাঁ, দুইটা দিক পাইলাম। কিন্তু এখানে নিউট্রনের ক্ষেত্রে, এখানে নিউক্লিয়াসের ক্ষেত্রে